আমরা শ্রেণী অন্তর সম্পর্কে জানলাম। শ্রেণী অন্তর কি না, আমাদের যে কাঁচা তথ্য দেওয়া ছিল তাকে আমরা যদি গ্রুপ আকারে তালিকাভুক্ত করতে চাই, তাহলে যে গ্রুপগুলো আমরা করি তাদেরকেই শ্রেণী অন্তর বা ক্লাস ইন্টারভ্যাল বলা হয়। আমরা যেভাবে প্রকাশ করেছিলাম তার প্রথম শ্রেণী অন্তর কত ছিল না, প্রথম শ্রেণী অন্তর আমরা লিখেছিলাম 15 থেকে 35। তো এবার বলছে এটা একটা শ্রেণী অন্তর। এই শ্রেণী অন্তরে যে দুই প্রান্তের দুটি যে মান রয়েছে, একটা প্রান্তে কত রয়েছে 15 আর একটা প্রান্তে রয়েছে 35, এই দুটি মানকে বলা হয় শ্রেণী সীমা বা ক্লাস লিমিট। এই ক্লাসের ক্লাস লিমিট, এটা একটা ক্লাস বা শ্রেণী। এই শ্রেণী অন্তর, এই ক্লাস ইন্টারভ্যাল, এই ক্লাস ইন্টারভ্যালের যে ক্লাস লিমিটগুলো অর্থাৎ শ্রেণী সীমাগুলো কী কী না, একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে 35, অর্থাৎ দুই প্রান্তে যে দুটো মান রয়েছে। কারণ শ্রেণীটি বা ক্লাস ইন্টারভ্যালটি 15 থেকে শুরু করে 35 পর্যন্ত, দুই প্রান্তে রয়েছে 15 এবং 35, এদেরকে বলা হয় শ্রেণী সীমা বা ক্লাস লিমিট। এদের মধ্যে যেটা ছোট তাকে বলা হয় নিম্ন সীমা, যেটা বড় তাকে বলা হয় ঊর্ধ্ব সীমা। এই শ্রেণী সীমা আমরা দুইভাবে লিখতে পারি। একটি হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি, যেটা আমরা লিখেছি, আর একটা পদ্ধতিতে লেখা যায়, সেটাকে বলা হয় শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। কীরকম না, আমরা লিখেছিলাম এইভাবে 15 থেকে 35, 35 থেকে 55, এইভাবে আমরা শ্রেণী করেছিলাম। এখানে আমরা যেভাবে সংখ্যাগুলোকে খুঁজে খুঁজে বসিয়েছিলাম, ঠিক সেইভাবে আমরা যদি শ্রেণীগুলোকে এরকম লিখতাম 15 থেকে 34, তারপরে শুরু করতাম 34-এর পর থেকে, অর্থাৎ 35 থেকে 54, তারপরে শুরু করতাম 54-র পর থেকে 55 থেকে 74, তাহলেও দেখতাম কি না, আমাদের যে কাঁচা তথ্যে যতগুলি তথ্য দেওয়া ছিল তাদেরকে আমরা এইভাবেও গ্রুপ আকারে বিন্যস্ত করতে পারতাম, কোনো তথ্য বাদ যেত না। যেত কি? নিশ্চয়ই নয়। কারণ কি, 15 থেকে 34 যদি এই শ্রেণীতে থাকে, 35 থেকে 54 তার ঠিক পরের শ্রেণীতে আছে, এদের কোনো কিছু বাদ গেছে কি না, বাদ যায়নি। এই যে পদ্ধতি, এটাকে বলা হয় শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি, আর এটাকে বলা হয় শ্রেণী বহির্ভূত পদ্ধতি। ঠিক আছে, কেন এরকম নাম না, তার কারণ হচ্ছে একটা প্রবলেম আসবে। আমরা যেভাবে প্রকাশ করেছি যে 15 থেকে 35, 35 থেকে 55, আমাদের কাঁচা তথ্যে যদি 35 এই সংখ্যাটা উপস্থিত থাকতো, তাকে আমরা কোন শ্রেণীতে লিখতাম? এটাই লিখতাম না, এটাই লিখতাম। সেই জন্য তার একটা নিয়ম রয়েছে যে আমরা যদি এই পদ্ধতিতে প্রকাশ করি, তাহলে আমাদের কাঁচা তথ্যে যদি 35 এই সংখ্যাটি, অর্থাৎ কোনো একটি শ্রেণী সীমা যদি কাঁচা তথ্যে উপস্থিত থাকে, তাকে কি করা হবে না, সেটা যে শ্রেণীটার বহিঃসীমা ঊর্ধ্ব সীমা, সেই ঊর্ধ্ব সীমা যে শ্রেণীটার, সেই শ্রেণীর মধ্যে সেটাকে রাখা হবে না, সেটাকে কি করা হবে, তার ঠিক পরের সীমার অন্তর্ভুক্ত বলে ধরা হবে। সেই জন্য এই পদ্ধতির নাম হচ্ছে কি শ্রেণী বহির্ভূত পদ্ধতি। অর্থাৎ আমরা শ্রেণী লিখেছি 15 থেকে 35, কিন্তু 35 যদি আমাদের তথ্যে থাকে, তাকে এই শ্রেণীর মধ্যে না রেখে তাকে কি করব, এই শ্রেণীর মধ্যে রাখবো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে প্রত্যেকটি শ্রেণীর যে ঊর্ধ্ব সীমা, সেটাকে কিন্তু এই শ্রেণীর মধ্যে রাখা হচ্ছে না। কিন্তু পরেরটার ক্ষেত্রে দেখো, তোমার যদি 35 থাকে, 35কে তুমি এখানে লিখতে পারবে, যদি 34 থাকে, 34কে তুমি এখানে লিখতে পারবে, কোনো প্রবলেম হবে না। সেই কারণে এটাকে বলা হয় শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি, আর এটাকে বলা হয় শ্রেণী বহির্ভূত পদ্ধতি। কারণ কি না, এর প্রত্যেকটি শ্রেণীর ঊর্ধ্ব সীমা ওই শ্রেণীর বহির্ভূত বলে ধরা হয়। আশা করি বুঝতে পারলে। তোমাদের হয়তো মনে হতে পারে যে তাহলে আমাদের শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে এই পদ্ধতিতে ছক করার কী প্রয়োজন আছে, যেখানে 35কে আমরা ধরছি না এখানে। তাহলে আমরা এই পদ্ধতিতে আমরা শ্রেণীবিন্যাস করব, তাহলে আমাদের কোনো প্রবলেম আসবে না কাঁচা তথ্যকে শ্রেণীভুক্ত করার ক্ষেত্রে। কিন্তু রাশিবিজ্ঞানের পরবর্তী যে বিশ্লেষণের ক্ষেত্রে, সেই বিশ্লেষণের ক্ষেত্রে এই পদ্ধতিতে আমরা যদি, অর্থাৎ শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে আমরা যদি শ্রেণীবিন্যাস করি, তাহলে যে তালিকা পাবো সেখান থেকে কিন্তু পরবর্তী বিশ্লেষণ করতে পারবো না। সেখানে সব সময় কন্টিনিউয়াস ডাটা, অর্থাৎ নিরবিচ্ছিন্ন যে তথ্য, সেটাকে ব্যবহার করে বিশ্লেষণ করা হয়। এখানে দেখো শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে
প্রথম শ্রেণীটা গিয়ে শেষ হয়েছে 34, পরের শ্রেণীটা শুরু হয়েছে 35 থেকে, তাদের মাঝখানে একটা গ্যাপ থেকে গেছে কত না 1। এরকম গ্যাপ থাকলে সেই গ্যাপযুক্ত যে গ্রুপ আকারে আমরা যদি বিশ্লেষণ করি, আমরা যদি উপস্থাপন করি, সেই উপস্থাপন থেকে আমরা কিন্তু তাকে পরবর্তী বিশ্লেষণ করতে পারবো না রাশিবিজ্ঞানে। রাশিবিজ্ঞানের ক্ষেত্রে সবসময় এটাকে শ্রেণী বহির্ভূত পদ্ধতি আকারে আমাদেরকে শ্রেণীভুক্ত করতে হবে। তো এবার যদি কোনো জায়গায় কেউ যদি এইভাবে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে তালিকা প্রস্তুত করে দেয়, তাহলে সেক্ষেত্রে কি আমরা কি সেখান থেকে কোনো কিছু গণনা করতে পারবো না? না, অবশ্যই পারবো। আমাদের কি করতে হবে, এই শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে যে প্রকাশ করেছে সেখান থেকে এইটাকে কি করতে হবে, শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে প্রকাশ করে ফেলতে হবে। তার জন্য একটা পদ্ধতি রয়েছে, সেটা বলছি। আমাদের শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে প্রকাশ করার ক্ষেত্রে কি হয়েছিল না, মাঝখানে একটা করে গ্যাপ ছিল। তো সেই গ্যাপটা আমাদের পূরণ করে ফেলতে হবে, কারণ রাশিবিজ্ঞানের পরবর্তী বিশ্লেষণে এই গ্যাপযুক্ত তথ্য আমাদের কোনো কাজে লাগে না। তো মনে করো কোনো একটি শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং তার ঠিক পরের শ্রেণীর নিম্ন সীমার অন্তর হচ্ছে ডি। তাহলে শ্রেণীটির নিম্ন সীমানা বা নিম্ন শ্রেণী সীমানা কি হবে, শ্রেণীটির নিম্ন শ্রেণী সীমা মাইনাস D/2। এখানে নিম্ন শ্রেণী সীমানা আর নিম্ন শ্রেণী সীমা কি সেটা একটু বলে দিই। যে দেখো তোমরা শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে কি করে প্রকাশ করছিলে না, একটা লিখেছিলে কত 15 থেকে 34, তারপর এটা লিখেছিলে 35 থেকে 54, ঠিক আছে। তো এখানে গ্যাপ কত ছিল 1। এই গ্যাপটা ফিল আপ করতে হবে কিভাবে না, আমরা কি করবো, এই গ্যাপ কত 1, এই 34কে 1 এদিকে সরিয়ে দেবো, সরি অর্ধেকটা এদিকে সরিয়ে দেবো, 35কে অর্ধেকটা এদিকে সরিয়ে দেবো, তাহলে দেখা গেল কি গ্যাপ পূরণ হয়ে গেল। দেখতে পাচ্ছি এদের মাঝখানে গ্যাপ কত 1, তাহলে 1কে অর্ধেক করে দেবো, কত হাফ বা 0.5। তাহলে 34কে 0.5 বাড়িয়ে দেবো, কত হবে 34.5, আর 35কে 0.5 কমিয়ে দেবো, কত হবে না সে হবে 34.5। তাহলে এখন দেখো, এখন যে নতুন যে শ্রেণী সীমানা যেটা তৈরি হবে সেটা কীরকম হবে, 15 থেকে 34 ছিল, তারপর 35 থেকে 54 ছিল, এদের মাঝখানে গ্যাপ কত 1। 1কে আমরা অর্ধেক করে দিচ্ছি, কত হচ্ছে 0.5। প্রত্যেকটা শ্রেণীর আমরা এটার ক্ষেত্রে ভাবি, ঊর্ধ্বসীমাটাকে আমরা 0.5 বাড়িয়ে দিচ্ছি, কত হয়েছে 34.5। পরের শ্রেণীটার নিম্ন সীমাকে আমরা 0.5 কমিয়ে দিচ্ছি, তাহলে কত হচ্ছে 34.5। এদের মাঝখানে কোনো আর গ্যাপ থাকলো না, এটা যেখানে শুরু সেখানেই শেষ। তাই এইভাবে আমরা যে নতুন শ্রেণী সীমাগুলো পাচ্ছি এদেরকে বলা হয় শ্রেণী সীমানা। আগে যেগুলো ছিল সেগুলোকে বলতাম কি শ্রেণী সীমা, এখন যেগুলো পাচ্ছি পরে গ্যাপ পূরণ করার পরে তাদেরকে বলা হচ্ছে কি শ্রেণী সীমানা। তাহলে প্রত্যেকটা শ্রেণীর শ্রেণী সীমানা কি হবে না, যদি গ্যাপ হয় ডি, তাহলে নিম্ন শ্রেণী সীমানা কি হবে, নিম্ন শ্রেণী সীমানাকে আমরা ডি কমিয়ে দেব, D/2 অর্থাৎ ডির অর্ধেক কমিয়ে দেবো নিম্ন শ্রেণী সীমানাকে, আর ঊর্ধ্ব শ্রেণী সীমানাকে D/2 বাড়িয়ে দেবো। তাই দেখো 34কে ঊর্ধ্ব সীমানাকে আমরা D/2 অর্থাৎ এখানে ডি হচ্ছে 1, তাই হাফ বাড়িয়ে দিয়েছি, আর 35কে অর্থাৎ নিম্ন শ্রেণী সীমানাকে কি করেছি হাফ কমিয়ে দিয়েছি। এরকমভাবে আমরা প্রত্যেকটা শ্রেণীর ক্ষেত্রে নিম্ন সীমাকে হাফ কমাবো এবং ঊর্ধ্ব সীমাকে হাফ বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার ফলে আমরা কি পাবো না, আমরা নতুন একটা শ্রেণী পাবো। কীরকম সেটা না, দেখো 14.5 থেকে 34.5, 34.5 থেকে 54.5, 54.5 থেকে 74.5, সরি এখানে 74 হবে, এখানে 74 হবে, 74.5 থেকে 94.5। তাহলে এখন যে আমরা শ্রেণীগুলো পেলাম সেগুলোতে কিন্তু কোনো গ্যাপ নেই, তাহলে আমাদের কি হলো, সেই শ্রেণী বহির্ভূত পদ্ধতির মতো এটা প্রকাশ হয়ে গেল। তাহলে আমাদের যদি কোনো জায়গায় শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি আকারে গ্রুপ বিন্যাস করা থাকে, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, তাদেরকে এইভাবে আমাদের শ্রেণী অন্তর্ভুক্ত আকারে শ্রেণী বহির্ভূত আকারে প্রকাশ করে ফেলতে হবে, অর্থাৎ তাদের যেন মাঝখানে কোনো গ্যাপ না থাকে। সেই গ্যাপ পূরণের নিয়ম কি
না মোট গ্যাপ যদি ডি হয়, প্রত্যেকটা শ্রেণীর নিম্ন সীমাকে আমরা d/2 কমিয়ে দেব এবং ঊর্ধ্ব সীমাকে d/2 বাড়িয়ে দেব। তার ফলে আমাদের যে গ্যাপ ছিল, নিম্ন সীমাকে আমরা d/2 কমিয়ে দিয়েছি, ঊর্ধ্ব সীমাকে আমরা d/2 বাড়িয়ে দিয়েছি, যার ফলে গ্যাপ আমাদের পূরণ হয়ে গেছে। বুঝতে পেরেছ? এবার চলে আসে একটা সংজ্ঞায়, যে শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যক কাকে বলে? যে কোনো শ্রেণীর শ্রেণী সীমানা দুটির ঠিক মাঝখানের মানকে ওই শ্রেণীর মধ্যমান বা শ্রেণী মধ্যক বা মিড ভ্যালু বা ক্লাস মার্ক বলা হয়। সাধারণত একটা শ্রেণীকে প্রকাশ করে এই শ্রেণী মধ্যক। পরবর্তীকালে যখন রাশিবিজ্ঞানের বিশ্লেষণ শিখবে তখন দেখবে কি এই যে শ্রেণীবিন্যাস আমরা করলাম, সেই শ্রেণীবিন্যাসের পরে ওই শ্রেণীটার প্রতিনিধিত্ব করে তার মধ্যমান বা শ্রেণী মধ্যক, সেই জন্য তাকে ক্লাস, ইংরেজিতে তাকে ক্লাস মার্ক বলা হয়, অর্থাৎ ওই ক্লাসের মার্ক হিসেবে ওটা ব্যবহার করে, ওটা কাজ করে। তো সেটা কি না, যে কোনো একটা শ্রেণী, মনে করো প্রথম শ্রেণীটি আমরা শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে কি লিখেছিলাম না 15 থেকে 34, তাকে আমরা পরে এই গ্যাপটা পূরণ করলাম, পরেরটা লিখেছিলাম 35 থেকে 54, তাদের মাঝখানে গ্যাপটা পূরণ করার জন্য তাকে শ্রেণী সীমানা আকারে আমরা প্রকাশ করলাম। কি হচ্ছিল সেটা না 14.5 থেকে 34.5, 34.5 থেকে 54.5 এরকম হচ্ছিল। তো প্রথম যে শ্রেণী সীমানা যেটা, এটা এই শ্রেণী, তো এই শ্রেণীর যে শ্রেণী সীমানা দুটি, একটা হচ্ছে 14.5 আর একটা হচ্ছে 34.5, এদের ঠিক মাঝখানে যে মানটা রয়েছে তাকেই বলা হবে কি না এই শ্রেণীটির শ্রেণী মধ্যক। কি সেটা কি করে পাবো না, দুটো মানকে সিম্পলি যোগ করে দাও, যে 14.5 প্লাস 34.5, এবার তাকে 2 দিয়ে ভাগ করে দাও, যেটা তোমার যোগফল হচ্ছে সেটাকে 2 দিয়ে ভাগ করে দাও। কত হবে যোগফল? এখানে 49/2 হবে, সমান কত হবে না তোমাদের চলে আসবে 24.5। তাহলে এটাই হচ্ছে, এই 24.5 হচ্ছে কি না এই শ্রেণীটির মধ্যমান বা মধ্যক। ঠিক একইভাবে পরের শ্রেণীটির মধ্যমান বা মধ্যক আমরা বার করতে পারবো। এবার মনে করো কেউ যদি শ্রেণী সীমানা আকারে না লিখে, যে এইভাবেই যে দেওয়া ছিল, এখান থেকে যদি সে মধ্যক বার করতে চায়, এই দুটোকে যদি যোগ করে 2 দিয়ে ভাগ করতে চায়, সেক্ষেত্রেও দেখবে কিনা মধ্যক একই আসবে। কারণ কিনা আমরা যদি এরভাবে করি 15 প্লাস 34/2, এটাও আসছে কত 49/2 সমান 24.5, তাহলে একই মধ্যক আসছে। তাই শ্রেণীর যে মধ্যক সেটাকে আমরা লিখতে পারি যে শ্রেণী সীমানা বা শ্রেণী সীমার দুটি যে শ্রেণী সীমা পাচ্ছি, অর্থাৎ ঊর্ধ্ব সীমা এবং নিম্ন সীমা, তাদের মধ্যবর্তী মানকেই বলা হচ্ছে কি ওই শ্রেণীটির মিড ভ্যালু বা ক্লাস মার্ক। কী করে বার করা হয় না শ্রেণী মধ্যক সমান শ্রেণীটির ঊর্ধ্ব শ্রেণী সীমা বা ঊর্ধ্ব শ্রেণী সীমানা যুক্ত বা প্লাস নিম্ন শ্রেণী সীমা বা নিম্ন শ্রেণী সীমানা বাই 2, অর্থাৎ দুটি যে শ্রেণী সীমা বা সীমানা রয়েছে তাদেরকে সিম্পলি যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। ভাগ করে দিলে যে মানটি পাবে সেটিকেই ওই শ্রেণীর শ্রেণী মধ্যক বা মিড ভ্যালু বলা হয়। এবার আসি শ্রেণী দৈর্ঘ্য কাকে বলে। শ্রেণী দৈর্ঘ্য কি না, যে কোনো একটা শ্রেণীর শ্রেণী যে সীমানা পাচ্ছি দুটো, যে কোনো শ্রেণীর দুটি শ্রেণী সীমানার বিয়োগফলকে বলা হচ্ছে কি ওই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। যেমন আমাদের যদি শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে দেওয়া থাকে, মনে করো একটি শ্রেণী দেওয়া আছে কত না 15 থেকে 35, এর শ্রেণী দৈর্ঘ্য কত না 35 মাইনাস 15 সমান কত না 20। ঠিক আছে, এই 20 হচ্ছে কি শ্রেণী দৈর্ঘ্য। যদি শ্রেণী অন্তর্ভুক্ত আকারে দেওয়া থাকে, মনে করো শ্রেণী অন্তর্ভুক্ত আকারে ঠিক এভাবে দেওয়া আছে 15 থেকে 34, এর শ্রেণী সীমানা এর শ্রেণী দৈর্ঘ্য কি হবে না এর শ্রেণী দৈর্ঘ্য কিন্তু এইভাবে আমরা বার করতে পারবো, কারণ পরের শ্রেণীটা কত না 35 থেকে 54। এর শ্রেণী দৈর্ঘ্য বলতে রাশিবিজ্ঞানে যে পরবর্তী বিশ্লেষণের ক্ষেত্রে যেটা প্রয়োজন হয় সেই শ্রেণী দৈর্ঘ্য কত না, একে আমরা প্রথমে শ্রেণী সীমানা আকার প্রকাশ করব। কত হচ্ছিল না 14.5 থেকে 34.5। এবার এই যে শ্রেণী সীমানা দুটো পেয়েছি এদেরকে আমরা বিয়োগ করব। কত হচ্ছে না 34.5
মাইনাস 14.5 সমান কত হবে 20। এটি হচ্ছে কি না এই শ্রেণীটির বা এই শ্রেণী সীমানার কি হবে না শ্রেণী দৈর্ঘ্য বা ক্লাস লেন্থ যাকে বলা হয়। এরপর আসছি পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্ব কি না কোনো প্রত্যেকটা শ্রেণীর আমরা পরিসংখ্যা পাবো এবং ওই শ্রেণীটার শ্রেণী দৈর্ঘ্য পাবো, তাদের অনুপাতকে আমরা বলবো কি ওই শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব। কীরকম? সেই প্রথম শ্রেণীটার কথাই তুমি ভাবো। প্রথম শ্রেণীটা কি ছিল না তাকে আমরা যদি গ্রুপ শ্রেণী অন্তর্ভুক্ত আকারে যদি লিখি 15 থেকে 34 ছিল, তাকে আমরা শ্রেণী সীমানা আকারে লিখেছি কত 14.5 থেকে 34.5। তো এবার এর শ্রেণী দৈর্ঘ্য কত বার করেছি একটু আগে 20। এর পরিসংখ্যা কত না সেখানে ছকে পরিসংখ্যা ছিল সম্ভবত এর পরিসংখ্যা ছিল 8। শ্রেণী দৈর্ঘ্য কত 20, তাই 8/20 এই যে সংখ্যাটা আমরা পাচ্ছি এটিকেই বলা হয় কি না এই যে শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব। অর্থাৎ কোনো শ্রেণীর পরিসংখ্যাকে যদি আমরা ওই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিই তাহলে যে সংখ্যাটা আমরা পাবো সেটিকেই বলবো কি না ওই শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব। কাকে বলে যদি সংজ্ঞা আকারে বলতে চাই কি বলবো না কোনো শ্রেণীর পরিসংখ্যা এবং ওই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্যের অনুপাতকে ওই শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব বলা হয়। ঠিক আছে, পরিসংখ্যা ঘনত্ব বা যাকে ইংরেজিতে বলা হয় ফ্রিকোয়েন্সি ডেনসিটি। এরপর আসি আপেক্ষিক পরিসংখ্যা। আপেক্ষিক পরিসংখ্যা কি না প্রত্যেকটা শ্রেণীর একটা নির্দিষ্ট পরিসংখ্যা রয়েছে। যেমন প্রথম শ্রেণীটির আমরা পরিসংখ্যা দেখেছিলাম কত না প্রথম শ্রেণীর পরিসংখ্যা হয়েছিল 8, প্রথম শ্রেণীর পরিসংখ্যা হয়েছিল কত 8। মোট পরিসংখ্যা অর্থাৎ সমস্ত পরিসংখ্যার যোগফল কত হচ্ছিল না সেখানে দেখছেন 40টা ফ্যামিলি, তাই পরিসংখ্যা 40 হবে মোট, তাই তো যোগ করলে আমাদের অর্থাৎ যতগুলি পরিসংখ্যা দেওয়া আছে তাদেরকে আমরা যদি যোগ করি যোগফল হবে কত 40। এই যে প্রত্যেকটা শ্রেণীর পরিসংখ্যা এবং মোট পরিসংখ্যার যে অনুপাত, অর্থাৎ প্রত্যেকটা শ্রেণীর পরিসংখ্যাকে আমরা যদি মোট পরিসংখ্যা দিয়ে ভাগ করে দিই তাহলে যে সংখ্যাটা পাবো তাকেই আমরা বলবো কি আপেক্ষিক পরিসংখ্যা। যেমন দ্বিতীয়টার ক্ষেত্রে কি ছিল না দ্বিতীয়টার ক্ষেত্রে তার পরিসংখ্যা ছিল সম্ভবত 7, তাহলে 7কে যদি 40 দিয়ে ভাগ করে দিই সেটাই হবে কি দ্বিতীয়টার আপেক্ষিক পরিসংখ্যা। তৃতীয়টার ক্ষেত্রে ছিল 4কে যদি 40 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হবে 1/10, এটা হলো, এটাই হচ্ছে কি তার আপেক্ষিক পরিসংখ্যা। ঠিক এইভাবে প্রত্যেকটা শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা আমরা পেতে পারি। এবার আসি পরিসংখ্যার শতকরা হার। পরিসংখ্যার শতকরা হার কি না আমরা যে আপেক্ষিক পরিসংখ্যা পেলাম প্রত্যেকটা আপেক্ষিক পরিসংখ্যাকে আমরা যদি শতকরায় প্রকাশ করে দিই অর্থাৎ জাস্ট 100 দিয়ে যদি গুণ করে দিই তাহলে কি হবে ওটা শতকরায় প্রকাশ হয়ে গেল। তো সেই শতকরায় প্রকাশ করলে আমরা যে সংখ্যাটা পাচ্ছি সেটাকেই বলা হচ্ছে কি পরিসংখ্যার শতকরা হার। কাকে বলে না সেই আগে যে আপেক্ষিক পরিসংখ্যা পেয়েছিলাম এটা প্রত্যেকটা শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা ইন্টু 100। যেমন প্রথমটার ক্ষেত্রে পেয়েছিলাম কত 8/40 পেয়েছিলাম, তাহলে 8/40 ইন্টু 100। এখন যে সংখ্যাটা আমরা ক্যালকুলেশন করে পাবো সেটিকেই বলবো কি প্রথম শ্রেণীটির পরিসংখ্যার শতকরা হার। এখানে একটা জিনিস লক্ষ্য করবে যে প্রত্যেকটা শ্রেণীর যে আপেক্ষিক পরিসংখ্যা যেগুলো পেয়েছি আমরা সেই আপেক্ষিক পরিসংখ্যাগুলোকে আমরা যদি যোগ করি সেই যোগফল কিন্তু হবে 1। কারণ কি আমরা খুব সহজেই জানি যে প্রথমটার আপেক্ষিক পরিসংখ্যা পেলাম কত 8/40, পরেরটার পেলাম কত 7/40, ঠিক একই রকমের পরপর পাবো এবং তাদেরকে যদি আমরা যোগ করে ফেলি প্রত্যেকের হর কত 40, তাহলে উপরে যেগুলো লব আছে সেগুলো জাস্ট যোগ হয়ে যাবে, তাহলে 8 + 7 প্লাস এরকমভাবে ডট ডট। এটা আসলে কি বাই 40, উপরে আসলে কি না সেই মোট পরিসংখ্যা, তাহলে উপরে কত হয়ে গেল মোট পরিসংখ্যা 40/40 সমান কত 1। ঠিক আছে, তাহলে কি হচ্ছে না আপেক্ষিক পরিসংখ্যা যেগুলো পেয়েছি তাদের যোগফল কত হবে 1। এখানে শর্ট কোশ্চেন আসতে পারে যে সমস্ত শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যার সমষ্টি কত দিয়ে অপশন দেওয়া থাকলো, অবশ্যই হবে কত 1। পরিসংখ্যার শতকরা হারের সমষ্টি কত না আমরা প্রত্যেকটা আপেক্ষিক পরিসংখ্যাকে 100 দিয়ে গুণ করে আমরা পেয়েছিলাম কি পরিসংখ্যার শতকরা হার, তাহলে তাদেরকে যদি যোগ করি সেই আপেক্ষিক পরিসংখ্যার যে যোগফলের সঙ্গে 100 গুণ করে দিলে
সেই যোগফল পাবো। তাহলে কত হবে সেটা? না আপেক্ষিক পরিসংখ্যার যোগফল ছিল 1, তার সঙ্গে তুমি 100 গুণ করে দাও, কত পাবে? 100। তাহলে প্রত্যেকটা সমস্ত শ্রেণীর পরিসংখ্যার শতকরা হারের যে সমষ্টি, সেটা মান কত হবে? না তার মান হবে কত? 100।